আসুন আজ আমরা কথা বলি এমন একটা জাদুর বাক্স নিয়ে যা একসময় ছিল সাধারণ ক্যালকুলেটর আর এখন হয়ে উঠেছে গোটা বিশ্ব বাণিজ্যের ইঞ্জিন। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? কম্পিউটার কি আসলেই শুধু খুব দ্রুত হিসেব করতে পারে এমন একটা ক্যালকুলেটর? অনেকেই হয়তো এটাই ভাবেন, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে একটা জাদুর বাক্স। ভাবুন তো, একই যন্ত্র, অথচ কারোর জন্য এটা গান শোনার মাধ্যম, আবার অন্য কারোর জন্য জটিল গবেষণার সবচেয়ে বড় হাতিয়ার। তো চলুন এই জাদুর বাক্সের ভেতরে একটু উঁকি দেওয়া যাক। আখের এই কম্পিউটার জিনিসটা কি? একেবারে সহজ করে বললে, কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক যন্ত্র। এর মূল কাজটাই হলো ডেটা বা তথ্যকে পাল্টে দেওয়া। মানে এটা তথ্য নেয়, সেটাকে জমিয়ে রাখে, দরকার মতো প্রসেস করে, আর সবশেষে আমাদের একটা ফলাফল দেখায়। কিন্তু এখানেই আসল মজাটা, এত শক্তিশালী একটা যন্ত্র, অথচ আমাদের সোর্স বলছে এটা আসলে একটা বোকা যন্ত্র। এর নিজের কোনো বুদ্ধি বা আইকিউ নেই, মানে নিজে থেকে এটা কিছুই করতে পারে না। অদ্ভুত না ব্যাপারটা? তাহলে প্রশ্ন আসেই, এ বোকা যন্ত্রের এত সব অবিশ্বাস্য ক্ষমতা আসে কোত্থেকে? চলুন দেখা যাক। প্রথমেই আসে এর গতি, মানে স্পিড। কম্পিউটারের স্পিডটা আসলেই অবিশ্বাস্য। এটা ভাবা যায় প্রতি সেকেন্ডে 10 লাখেরও বেশি নির্দেশ ফলো করতে পারে। যেই কাজ করতে আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, কম্পিউটার সেটা করে ফেলে এক নিমেষে। বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন হাজার হাজার মানুষের গড় আয় বের করতে হবে, অথবা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য বিশাল ডেটা অ্যানালাইসিস করতে হবে। এই সব জটিল কাজ কম্পিউটার কিন্তু কয়েক মিনিটেই করে ফেলে। শুধু স্পিড থাকলেই তো হবে না, তাই না? কাজটা একদম নিখুঁত বা অ্যাকিউরেট হতে হবে। আর এটাই হলো কম্পিউটারের দ্বিতীয় সুপার পাওয়ার, নির্ভুলতা। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ধরুন 15কে 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা মানুষরা কি করব? হয়তো দশমিকের পর 2 ঘর পর্যন্ত হিসেব করে থেমে যাব। কিন্তু একটা কম্পিউটারকে দেখুন, সে কত নিখুঁতভাবে কত ঘর পর্যন্ত হিসেবটা করে দিচ্ছে। এর কাজে ভুলের কোনো জায়গাই নেই। এইগুলো ছাড়াও কিন্তু কম্পিউটারের আরও কয়েকটা অসাধারণ ক্ষমতা আছে। যেমন ধরুন এর অধ্যবসায়, মানে কোনো ক্লান্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে পারে। তারপর ধরুন এর বহুমুখিতা, এই মুহূর্তে হয়তো মাইনের হিসেব করছে, পর মুহূর্তেই ইনভেন্টরির কাজ সামলাচ্ছে। আর সবশেষে এর স্মৃতিশক্তি, বছরের পর বছর ধরে বিশাল পরিমাণ তথ্য মনে রাখতে পারে। তো প্রশ্নটা হলো, কি এমন আছে এই যন্ত্রের ভেতরে যা তাকে এতগুলো সুপার পাওয়ার দেয়? চলুন একটু ভেতরে ধুমারা যাক। দেখুন, কম্পিউটারের ভেতরে একটা অংশ থাকে যাকে বলে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, বা সংক্ষেপে ALU। এর কাজটাই হলো যত রকমের অঙ্ক কষা, মানে যোগ বিয়োগ বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা। একে বলতে পারেন কম্পিউটারের নিজস্ব ক্যালকুলেটর। এরপরেই আছে কন্ট্রোল ইউনিট বা CU। একে তুলনা করা যায় একজন সুপারভাইজারের সাথে। কোন কাজের পর কোনটা হবে, ডেটা কোত্থেকে কোথায় যাবে, কোন পার্টস কখন চালু হবে, এই সব কিছুর দেখভাল করে এই CU। আর এই ALU আর CU, এই দুটোকে এক করলে কি হয় জানেন? তৈরি হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে CPU। আর এটাই হলো কম্পিউটারের আসল ব্রেন বা মস্তিষ্ক। তো কম্পিউটারের ভেতরের কলকবজা তো বোঝা গেল। এবার চলুন দেখি এই যন্ত্রটা কি করে আমাদের ব্যবসার জগৎটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। কম্পিউটারের এই যে এত ক্ষমতা, স্পিড, নির্ভুলতা, স্মৃতি, এগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয়। এগুলোই আজকের আধুনিক বিশ্বকে চালাচ্ছে। আমাদের পুরো গ্লোবাল কমার্স কিন্তু দাঁড়িয়ে আছে এই সুপার পাওয়ারগুলোর ওপরেই। আর এই ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ কি? আমাদের সবার পকেটে থাকা স্মার্টফোন। মোবাইল কমার্সের কথাই ভাবুন। অনলাইন ব্যাংকিং, স্টক ট্রেডিং, শপিং, ডিজিটাল টিকিট, সবকিছুই তো এখন হাতের মুঠোয়। আর কম্পিউটারের এই শক্তিটা শুধু আমাদের কেনাকাটাকেই সহজ করেনি, এটা বড় বড় কোম্পানিগুলোকে একটা দারুণ সুযোগ করে দিয়েছে। সেটা হলো বিশ্বজুড়ে কাজ আউটসোর্স করার, মানে নিজেদের কাজ অন্য দেশের এক্সপার্টদের দিয়ে করিয়ে নেওয়া। ফলে ব্যবসার আর কোনো ভৌগোলিক সীমা রইল না।
এই আউটসোর্সিংটা আবার দেখুন 2 রকমের হয়। একটা হলো বিপিও, মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং। এখানে খরচ কমানোর জন্য রেগুলার কাজগুলো যেমন বিলিং বা কাস্টমার সার্ভিস অন্য দেশকে দিয়ে করানো হয়। আর একটা হলো কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং। এটা আরও অ্যাডভান্সড। এখানে বিশেষ জ্ঞানের জন্য মূল কাজগুলোই যেমন মার্কেট রিসার্চ বা অ্যানালিটিক্স আউটসোর্স করা হয়। সোজা কথায় একটা খরচ বাঁচায় আর একটা ব্যবসার মান বাড়ায়। এই যে ব্যবসার বিবর্তনটা, এর ইতিহাসটাও কিন্তু দারুণ। ভাবুন, ১৯৮০-র দশকে পার্সোনাল কম্পিউটার এলো আমাদের ডেস্কের ওপর, অফিসগুলোর কাজ করার ধরনই বদলে গেল। এরপর ২০০০-এর দশকে এলো ইন্টারনেট, যা সারা দুনিয়ার ব্যবসাকে এক সুতোয় বেঁধে ফেলল। আর ২০০০-এর দশকে মোবাইল কমার্স তো পুরো বিশ্ব অর্থনীতিকেই আমাদের হাতের তালুতে এনে দিল। তো যেটা শুরু হয়েছিল একটা বোকা যন্ত্র হিসেবে, সেটাই আজ হয়ে উঠেছে গোটা বিশ্ব অর্থনীতির ইঞ্জিন। কি অবিশ্বাস্য একটা যাত্রা, তাই না? তবে শেষ করার আগে একটা প্রশ্ন। আমাদের সোর্স বলছে কম্পিউটারের নিজস্ব কোনো আইকিউ বা ফিলিংস নেই। কিন্তু আজকের দিনে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে এত কথা হচ্ছে, যখন মেশিনগুলো নিজে থেকেই শিখছে, তখন কি এই বোকা যন্ত্র কথাটা আর খাটবে? ভবিষ্যতে কি সত্যি এর কোনো অনুভূতি তৈরি হবে না? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। শুরু করা যাক আজকের এই গভীর আলোচনা। আজকে আমাদের এই আয়োজনের বিষয়বস্তু বেশ দারুণ। আমরা ঘাটাঘাটি করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের কিছু দুর্দান্ত স্টাডি মেটেরিয়াল নিয়ে। একদম, মানে এই নোটসগুলো পড়লে খুব পরিষ্কার বোঝা যায় যে প্রযুক্তি আর ব্যবসার মেলবন্ধনটা ঠিক কিভাবে ঘটছে। রাইট। আর আজকের এই আলোচনায় আমাদের মিশনটাও খুব পরিষ্কার। আমরা ডিকোড করতে যাচ্ছি কিভাবে একটা সাধারণ, যাকে আমরা মূলত বোকা যন্ত্র বা ইডিয়াট বক্স বলি, সেটা কাঁচা ডেটাকে বিশ্লেষণ করে পুরো আধুনিক ব্যবসা বাণিজ্য, গ্লোবাল আউটসোর্সিং বা এই যে ধরুন এআই, আইওটির মতো অত্যাধুনিক প্রযুক্তিকে একেবারে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, বিষয়টা কিন্তু বেশ মজার। আসলে আমাদের চারপাশে থাকা ল্যাপটপ বা স্মার্টফোনগুলোকে আমরা প্রায়ই একটা জাদুর বাক্স বা ম্যাজিক বক্স বলে মনে করি, তাই না? ঠিক তাই। কিন্তু এই ম্যাজিকের পেছনের আসল বিজ্ঞানটা কি, সেটাই আজ আমরা ধাপে ধাপে আবিষ্কার করব। তো প্রথমেই যদি বলি প্রযুক্তি কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে, সেটা বোঝার আগে তো আমাদের এই কম্পিউটারের নিজস্ব বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। ঠিক বলেছেন। এই যে আপনি শুরুতে বোকা যন্ত্র বললেন, পুরো ম্যাজিকটা কিন্তু ওই বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে। আমরা তো শুধু প্রযুক্তির বাইরের চাকচিক্যটাই দেখি, কিন্তু একদম গোড়ায় গেলে কম্পিউটারের নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যায়। আচ্ছা, ওই স্পিড বা গতির মতো বিষয়গুলো। হ্যাঁ, এর গতি বা স্পিড সত্যিই অবিশ্বাস্য। পাশাপাশি এটি চরম নির্ভুল বা অ্যাকুরেট। আবার বহুমুখী কাজ করতে পারে বলে এর ভার্সিটিলিটিও অনেক বেশি। আর সবচেয়ে বড় গুণ হল ডিলিজেন্স বা ক্লান্তিহীনতা। কিন্তু এত সব গুণের পরেও এর একটা বিরাট সীমাবদ্ধতা আছে। একদম তাই। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা বা আইকিউ বলতে কিচ্ছু নেই। এর কোনো ফিলিংস বা অনুভূতি নেই। আচ্ছা, আমি যদি বিষয়টা বোঝানোর জন্য একটা অ্যানালজি দিই, ধরুন কম্পিউটার হলো একজন সুপারফাস্ট কিন্তু সম্পূর্ণ বোকা একজন রাঁধুনির মতো। রাইট, বোকা রাঁধুনি, দারুণ একটা তুলনা। হ্যাঁ, সে হয়তো 1 সেকেন্ডে লাখ লাখ পেঁয়াজ কাটতে পারে। তার সে ন্যানোসেকেন্ড বা মাইক্রোসেকেন্ড গতিতে কাজ করছে। কিন্তু তাকে যদি একটা নির্দিষ্ট রেসিপি বা নির্দেশিকা হাতে ধরিয়ে না দেওয়া হয়, তবে সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে 1 কাপ চাও বানাতে পারবে না। একদম পারফেক্ট উদাহরণ। এই রেসিপিটাই হলো কম্পিউটারের ভাষায় ইনস্ট্রাকশন বা নির্দেশ। আর এই নির্দেশগুলো পালন করার জন্য কম্পিউটারের ভেতরে মূলত 3টি মূল অংশ কাজ করে। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভেতরের অংশগুলো, তাই তো? হ্যাঁ, প্রথমটি হলো ALU বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ওই যে আপনি পেঁয়াজ কাটার কথা বললেন, এই ALU আসলে ঠিক সেই কাজটাই করে। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো সব গাণিতিক আর লজিক্যাল হিসেব নিকাশ। আচ্ছা, বুঝলাম। আর বাকি দুটো অংশ? এরপর থাকে CU বা কন্ট্রোল ইউনিট। এ হলো একজন কড়া ম্যানেজারের মতো, যে পুরো রান্নাঘরের তদারকি করে, মানে কোন ডেটা কখন কোথায় যাবে তা নির্ধারণ করে। আর এই পুরো সিস্টেমটাকে একসাথে আমরা বলি CPU, যাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে চিনি। দাঁড়ান,
এখানেই আমার একটা বড়সড় খটকা লাগছে। কি রকম? এই যে বললেন কম্পিউটারের নিজস্ব কোনো আইকিউ বা বুদ্ধিমত্তা নেই, তাহলে টিভিতে প্রতিদিন যে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখি, সেটাই বোকা যন্ত্রটা কিভাবে দেয়? সে তো আর মানুষের মতো আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে বুঝতে পারে না যে কাল বৃষ্টি হবে। এখানেই তো মানুষের বুদ্ধিমত্তার সাথে মেশিনের গতির আসল মেলবন্ধনটা ঘটে। আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে ঠিক কি হয় ভাবুন। সারা বিশ্বের হাজার হাজার সেন্সর থেকে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা বা বায়ুর চাপের মতো কোটি কোটি ডেটা আসে। হ্যাঁ, প্রচুর কাঁচা তথ্য। একদম। এখন একজন মানুষ যদি খাতা কলম নিয়ে এই কোটি কোটি হিসাব করতে বসে, তার হয়তো কয়েক বছর লেগে যাবে। আর ক্লান্তি বা ফ্যাটিক থেকে সে ভুলও করবে প্রচুর। রাইট, মানুষ তো আর রোবট নয়। কিন্তু সুপার কম্পিউটার বা মেইন ফ্রেম কম্পিউটারগুলোর তো সেই ক্লান্তি নেই। মানুষ তাকে শুধু এর রেসিপিটা দিয়ে দেয়, মানে আবহাওয়া মাপার গাণিতিক সূত্রটা প্রোগ্রাম করে দেয়। আর কম্পিউটারের সিপিইউ এবং এএলইউ সেই লক্ষ লক্ষ গাণিতিক হিসেব ন্যানো সেকেন্ডের নির্ভুলভাবে করে ফেলে। ও আচ্ছা, মানে মেশিন নিজে থেকে আবহাওয়ার ছাইপাশ কিচ্ছু বোঝে না, সে শুধু মানুষের দেওয়া সমীকরণগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে সমাধান করে। ঠিক ধরেছেন। তার মানে তো দাঁড়ায় কম্পিউটারের এই বিশাল প্রসেসিং ক্ষমতা একেবারেই মূল্যহীন যদি না তাকে সঠিক কাঁচামাল বা মেটেরিয়াল দেওয়া হয়। আর এই কাঁচামালটাই হলো ডেটা। হ্যাঁ, ডেটা। ল্যাটিন শব্দ ডেটাম থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ হল যা দেওয়া হয়েছে। মানে একেবারেই অগোছালো কাঁচা কিছু তথ্য, এই ডেটাকে প্রসেস করার পরই তো তৈরি হয় ইনফরমেশন বা অর্থপূর্ণ তথ্য। একদম। ডেটা আর ইনফরমেশনের পার্থক্যটা কিন্তু খুব জরুরি। আমি যদি আগের মতোই আরেকটা উপমা দেই, ধরুন ডেটা হলো ছড়ানো ছেটানো কিছু এলোমেলো বর্ণমালা, ক খ গ। আলাদাভাবে দেখলে তো এর কোনো অর্থ নেই। না, কোনো অর্থই নেই। কিন্তু যখন এই বর্ণমালাগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজানো হয়, তখন সেটা হয়ে যায় একটা সুন্দর অর্থপূর্ণ কবিতা। এই কবিতাই হলো ইনফরমেশন, যা পড়ে আমরা কিছু একটা বুঝতে পারি বা ফিল করতে পারি। চমৎকার বলেছেন। আর এই বর্ণমালা থেকে কবিতা তৈরির প্রক্রিয়াটাই হল ব্যবসায়ের সবচেয়ে বড় অ্যালকেমি বা ম্যাজিক। একটু বুঝিয়ে বলবেন ব্যবসা এটা কিভাবে কাজ করে? একটা সাধারণ সুপারমার্কেটের কথাই ধরা যাক। সারাদিনে হাজার হাজার কাস্টমার কি কি কিনছে, স্ক্যানারে যে বারকোডগুলো রিড হচ্ছে, সেগুলো সব কাঁচা ডেটা। এই অগোছালো ডেটা দেখে একজন ম্যানেজারের পক্ষে তো কিছুই বোঝা সম্ভব নয়। তা তো বটেই, হাজার হাজার বিলের কাগজ দেখে কে কি বুঝবে? কিন্তু যখন কম্পিউটারের সফটওয়্যার সেই ডেটাকে প্রসেস করে বলবে যে ধরুন প্রতি শুক্রবার সন্ধ্যায় ডাইপারের সাথে বিও বিক্রি এক ধাক্কায় বেড়ে যায়, তখন সেটা হয়ে গেল একটা পাওয়ারফুল ইনফরমেশন। ওরে বাবা, হ্যাঁ, তখন তো ম্যানেজার এই ইনফরমেশন ব্যবহার করে ওই দুটো প্রোডাক্ট পাশাপাশি সাজিয়ে রাখতে পারবেন যাতে বিক্রি আরও বাড়ে। একদম। কুইকবুকস বা এমএস মানির মতো অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো ঠিক এভাবেই ডেটাকে ইনফরমেশনে বদলে দিয়ে আজকাল স্বয়ংক্রিয় পেরোল তৈরি করছে। আচ্ছা, মানে মাস শেষে কর্মীদের বেতন দেওয়ার জন্য আর কাউকে বসে বসে খাতায় হিসেব করতে হচ্ছে না। আবার সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কাস্টমার ফোন করলেই তার অতীতের সব রেকর্ড স্ক্রিনে ভেসে উঠছে। এভাবেই অফিসগুলা ধীরে ধীরে কাগজবিহীন বা পেপারলেস হয়ে যাচ্ছে। কিন্তু এই ইনফরমেশন বা তথ্যের তো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে, তাই না? যেমন ধরুন, আমি যদি আগামীকালের ব্যবসার কোনো স্ট্র্যাটেজি ঠিক করতে চাই আর আমাকে গত 10 বছরের পুরনো ডেটা দেয়া হয়, তাহলে তো আমার কোনো লাভই নেই। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। ইনফরমেশনকে অবশ্যই সময় উপযোগী বা টাইমলি হতে হবে। এরপর আসে নির্ভুলতা এবং প্রাসঙ্গিকতার মতো বিষয়গুলো। কিন্তু সবকিছু যখন এত সহজ হয়ে যাচ্ছে, সব ডেটা যখন এক ক্লিকে হাতের মুঠোয় চলে আসছে, তখন কি উল্টো একটা বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে না? কিরকম বিপত্তি? যাকে আমরা বলি ইনফরমেশন ওভারলোড বা অতিরিক্ত তথ্যের বন্যা। মানে চারিদিকে এত ডেটা, এত চার্ট, এত রিপোর্ট, এগুলো দেখে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণকারীরা কি বিভ্রান্ত হয়ে পড়বেন না? খুব ভালো একটা প্রশ্ন। এই জায়গাতেই ইনফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের কথা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো অ্যাডিকুয়েসি বা পর্যাপ্ততা। আচ্ছা, পর্যাপ্ততা। হ্যাঁ, তথ্যের পরিমাণ ঠিক ততটাই হতে হবে যতটা দরকার। খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। ধরুন একজন এইচআর ম্যানেজার কোম্পানিতে নতুন কর্মী নিয়োগ করবেন।
তার তো শুধু প্রার্থীর যোগ্যতা আর অভিজ্ঞতার তথ্য দরকার, তাই না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এখন সেই প্রার্থীর প্রাইমারি স্কুলের রেজাল্ট থেকে শুরু করে প্রতিদিনের ডায়েট চার্ট পর্যন্ত যদি ম্যানেজারের সামনে তুলে ধরা হয়, তবে তো তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। অপ্রতুল বা অতিরিক্ত তথ্য দুটোই ব্যবসার জন্য ক্ষতিকর। রাইট, মানে কে, কি, কখন, কোথায় এই প্রশ্নগুলোর সঠিক আর পর্যাপ্ত উত্তর পেলেই ডেটা আসলে ইনফরমেশনে পরিণত হয়, যা ব্যবসার সাপ্লাই চেইন থেকে হিউম্যান রিসোর্স সবকিছু নির্ভুল করে তোলে। একদম তাই। তো আমরা যদি এবার একটু বৃহত্তর পরিসরে চিন্তা করি, যখন কোনো কোম্পানি বুঝতে পারে যে সঠিক ইনফরমেশন ব্যবহার করে তাদের কাজগুলো শুধু অনলাইনেই বা সফটওয়্যারের মাধ্যমেই করে ফেলা সম্ভব, তখন তো তাদের মাথায় একটা নতুন আইডিয়া আসে। হ্যাঁ, গ্লোবাল কানেক্টিভিটির আইডিয়া। মানে তারা চিন্তা করে কাজগুলো নিজেদের দামি অফিসে বসে বেশি বেতনের কর্মী দিয়ে না করিয়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে পাঠালে কেমন হয়। আর এখান থেকে তো জন্ম নেয় গ্লোবাল অ্যাসেম্বলি লাইন বা আউটসোর্সিং। ঠিক, যাকে আমরা মূলত বিপিও এবং কেপিও হিসেবে চিনি। গ্লোবালাইজেশনের সবচেয়ে বড় উদাহরণ হলো এই আউটসোর্সিং মডেল। বিপিও মানে তো বিজনেস প্রসেস আউটসোর্সিং, আর কেপিও হলো নলেজ প্রসেস আউটসোর্সিং, তাই তো? হ্যাঁ, এই দুটোই ব্যবসার খরচ কমানোর এবং দক্ষতা বাড়ানোর বিশাল হাতিয়ার। কিন্তু এদের কাজের ধরনে আকাশ-পাতাল তফাৎ আছে। এই তফাৎটা আমি যদি একটু সহজ অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি, বিপিও হলো নিজের বাড়ির রুটিন কাজগুলো, যেমন ধরুন ঘর পরিষ্কার করা বা কাপড় ধোয়ার জন্য একজন কর্মী নিয়োগ করার মতো। রাইট। অর্থাৎ কর্মীদের পেরোল তৈরি করা, বিলিং বা সাধারণ কাস্টমার সাপোর্টের মতো যে কাজগুলো বারবার করতে হয়, সেগুলো বিপিওতে করা হয়। অন্যদিকে কেপিও হল নিজের ব্রেইন সার্জারির জন্য একজন ফ্রিল্যান্স বিশেষজ্ঞকে ভাড়া করার মতো। ব্রেন সার্জারি, উপমাটা একদম পারফেক্ট হয়েছে। মানে এখানে কিন্তু কোনো রুটিন কাজ হচ্ছে না, এখানে গবেষণামূলক কাজ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি রিসার্চ, আইনি পরামর্শ বা মেডিকেল ট্রান্সক্রিপশনের মতো উচ্চমানের মেধার কাজ করা হচ্ছে, তাই না? একদম। কেপিওতে যে কাজগুলো হয় সেগুলো হয়তো ওই কোম্পানির মূল ব্যবসার অংশ নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল কাজ। ধরুন একটা ওষুধ কোম্পানি হয়তো আমেরিকায় বসে আছে, কিন্তু তাদের নতুন কোনো ওষুধের পেটেন্ট নিয়ে গবেষণার আইনি দিকগুলো বিশ্লেষণ করছে ভারত বা শ্রীলঙ্কার কোনো এক ল ফার্ম। আচ্ছা। উন্নত দেশগুলো তাদের এই উচ্চ মেধার কাজগুলো উন্নয়নশীল দেশগুলোতে আউটসোর্স করে, কারণ সেখানে অত্যন্ত দক্ষ এবং শিক্ষিত পেশাদারদের অনেক কম খরচে পাওয়া যায়। আর ঠিক এখানেই আমার মনে একটা বিরাট সংখ্যা তৈরি হচ্ছে। সংখ্যা? কেন? ওই যে বললাম, ব্রেন সার্জারির কাজ। এই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে বসে অচেনা কেউ করে, তার তো একটা বিরাট ঝুঁকি আছে। উন্নত দেশগুলো যদি তাদের এত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ডেটা, মানে নতুন ওষুধের ফর্মুলা বা আইনি নথিপত্র ভারত বা ফিলিপিনের মতো দেশে পাঠিয়ে দেয়, তবে কি ডেটা চুরি বা গোপনীয়তা ভঙ্গের বিরাট ঝুঁকি তৈরি হয় না? কাল যদি ওই ডেটা ফাঁস হয়ে যায়? এই ঝুঁকিগুলো একেবারেই বাস্তব, এবং সত্যি বলতে কোম্পানিগুলো এ বিষয়ে প্রতিনিয়ত লড়াই করছে। গোপনীয়তা বা সিকিউরিটি লঙ্ঘন, ডেটা চুরি, দুটি দেশের মধ্যে আইনি ও সাংস্কৃতিক বাধা, এগুলো এই আউটসোর্সিং খাতের বেশ বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এমনকি মানের ওঠানামা বা কোয়ালিটি কন্ট্রোলের সমস্যাও থাকে। কিন্তু দিন শেষে অর্থনীতি এখানে শেষ কথা বলে। উন্নয়নশীল দেশের সস্তা অথচ দক্ষ শ্রমিকের কারণে যে বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় হয়, তা এতই আকর্ষণীয় যে কোম্পানিগুলো ফায়ারওয়াল, এনক্রিপশন এবং কঠোর আইনি চুক্তির মাধ্যমে এই ঝুঁকি ম্যানেজ করেই আউটসোর্সিং চালিয়ে যাচ্ছে। তার মানে ঝুঁকি থাকলেও খরচ বাঁচানোর পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। কিন্তু এই যে আমরা আউটসোর্সিং এবং গ্লোবাল ব্যবসার কথা বলছি, যেখানে টেরাবাইট টেরাবাইট ডেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, এটা তো আর শুধু তার বা হার্ড ডিস্ক দিয়ে সম্ভব নয়। না, একদমই নয়। এর জন্য এমন এক অদৃশ্য পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, যা আমরা চোখে দেখতে পাই না। যেমন ধরুন ক্লাউড কম্পিউটিং, কমার্স বা ইন্টারনেট অফ থিংস বা আইওটি। ঠিক বলেছেন। বিশেষ করে ক্লাউড কম্পিউটিং হল এই পুরো গ্লোবাল সিস্টেমের মেরুদণ্ড। আগে কোম্পানিগুলোকে বড় বড় সার্ভার রুম ভাড়া করে হার্ড ডিস্ক বসাতে হতো। প্রচুর খরচের ব্যাপার ছিল সেটা। হ্যাঁ, মেইনটেনেন্স খরচও তো প্রচুর।
একদম। আর এখন ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে তারা ইন্টারনেটের সাহায্যে গুগল, অ্যামাজন বা ইয়াহুর মতো কোম্পানির বিশাল সার্ভারে নিজেদের ডেটা রাখছে। এটা আইটি ইনফ্রাস্ট্রাকচারের একটা যুগান্তকারী বদল, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ক্লাউড কম্পিউটিংকে আমরা এভাবেও ভাবতে পারি, এটি হলো নিজের একটা আস্ত বাড়ি কেনার বদলে যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর জন্য একটি হোটেলের রুম ভাড়া নেওয়ার মতো। বাহ, দারুণ কনসেপ্ট। পে ফর হোয়াট ইউ ইউজ। ঠিকটাই। ধরুন উৎসবের মৌসুমে যখন কোনো ই-কমার্স ওয়েবসাইটে হঠাৎ করে প্রচুর ক্রেতা আসে, তখন তারা শুধু ওই কয়েকদিনের জন্য ক্লাউড থেকে বেশি প্রসেসিং পাওয়ার ভাড়া নেয়। ভিড় কমে গেলে আবার ছেড়ে দেয়। এর ফলে ব্যবসার নিজস্ব সার্ভার কেনা বা এসির খরচ বাঁচে। আর এই ক্লাউডের ওপর ভর করেই তো দাঁড়িয়ে আছে এম-কমার্স বা মোবাইল কমার্স। একদম। এম-কমার্সের সাহায্যে আজ মোবাইলের মাধ্যমে কেনাকাটা, ব্যাংকিং, শেয়ার বাজারের লেনদেন সবকিছু সম্ভব হচ্ছে। আইআরসিটিসি এর মতো জটিল রেলওয়ে টিকিট বুকিং সিস্টেমও তো আজ মানুষের পকেটে চলে এসেছে। হ্যাঁ, ওয়্যারলেস প্রযুক্তির কারণে। কিন্তু প্রযুক্তির বিবর্তন তো এখানেই থেমে নেই। ক্লাউড এবং মোবাইলের পর আসে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। এই আইওটি বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সহজ কথায়, যখন আমাদের চারপাশের ভৌত বা ফিজিক্যাল জিনিসপত্র ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করে, সেটাই আইওটি। ঠিক, যেমন ধরুন স্মার্ট হোমের কথা, যেখানে ঘরের লাইট, থার্মোস্ট্যাট, দরজা সব নিজে নিজে কাজ করে। আছে যা ট্রাফিক বা জল বন্টন নিয়ন্ত্রণ করে। এমনকি কৃষিকাজেও মাটির আর্দ্রতা মাপার সেন্সর বা আবহাওয়ার সেন্সর ইন্টারনেটের সাথে যুক্ত। কিন্তু এত সুবিধার পরও আমার একটু ভয় লাগছে। কিসের ভয়? যদি আমার বাড়ির দরজা, ফ্রিজ, এমনকি গাড়ির ট্র্যাকার সবকিছু ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, তবে কি আমরা নিজেদের অজান্তেই একটা ভয়ঙ্কর নজরদারির বা সার্ভেলেন্সের খাঁচায় বন্দী হয়ে পড়ছি না? কেউ যদি হ্যাক করে আমার ঘরের দরজা খুলে দেয়? আপনার এই ভয়ের জায়গাটা কিন্তু অমূলক নয়। ক্লাউড বা আইওটির সবচেয়ে বড় সমস্যাই হল নিরাপত্তার ঝুঁকি এবং সার্ভিস প্রোভাইডারের ওপরে অতিরিক্ত নির্ভরশীলতা। হ্যাকিংয়ের ভয় তো সবসময়ই থাকে। রাইট। তবে এর ইতিবাচক দিকটা তো আমাদের বিশ্লেষণ করতে হবে। ওই যে কৃষিকাজের কথা বললেন, আগে কৃষকরা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতেন। এখন মাটিতে পোতা সেন্সর ক্লাউডে ডেটা পাঠাচ্ছে, আর কৃষক তার মোবাইলে নোটিফিকেশন পাচ্ছেন যে আজ ঠিক কতটা জল দেওয়া প্রয়োজন। ও আচ্ছা, তার মানে জলের অপচয় কমছে, আবার শস্যের ফলনও বাড়ছে। একদম। আবার স্মার্ট সিটিতে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইটের কারণে যানজট কমছে, আর স্মার্ট হোমে স্মার্ট লক বা ক্যামেরার কারণে দূর থেকেও আপনি বাড়ি সুরক্ষিত রাখতে পারছেন। মানে যে কোনো শক্তিশালী টুলের মতোই এর সুবিধা আর ঝুঁকি সমান্তরালভাবেই চলে। সত্যি ভাবার মতো বিষয়। তো আমরা দেখলাম ডেটা কিভাবে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এই ডেটা যখন সরাসরি আমাদের ভৌত জগতের বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে মিশে যায়, তখন ঠিক কী ঘটে? যেমন ধরা যাক 3D প্রিন্টিং। বিষয়টা প্রথম শুনলে একদম সাইফাই বা কল্পবিজ্ঞানের মতো মনে হয়। হ্যাঁ, 3D প্রিন্টিং আসলে গতানুগতিক উৎপাদন ব্যবস্থাকে পুরো উল্টে দিয়েছে। আমরা যখন কাঠ বা লোহা থেকে কিছু বানাই, তখন একটা বড় টুকরো থেকে কেটে কেটে বাদ দিয়ে মূল জিনিসটা তৈরি করি। মানে একটা সাবট্র্যাকটিভ বা বিয়োগ করার প্রক্রিয়া। ঠিক। এতে প্রচুর কাঁচামাল নষ্ট হয়। কিন্তু 3D প্রিন্টিং হলো অ্যাডিটিভ বা যুক্ত করার প্রক্রিয়া। একটু সহজ করে যদি বলি, ধরুন একটা সাধারণ ইনজেট প্রিন্টার যেমন কাগজের ওপর কালির একটা স্তর ফেলে, 3D প্রিন্টার ঠিক সেভাবে প্লাস্টিক, মেটাল বা রেজিনের একটা স্তরের ওপর আরেকটা স্তর ফেলতে থাকে। একদম তাই। এভাবে স্তরে স্তরে জমতে জমতে একসময় সেটা একটা বাস্তব ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হয়। মানে ডিজিটাল ফাইল থেকে সরাসরি ফিজিক্যাল জিনিস তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে তো গ্লোবাল সাপ্লাই চেন পুরো বদলে যাচ্ছে। ধরুন আমার গাড়ির পার্টস দরকার, তো সেটা জার্মানি থেকে জাহাজে করে আনার তো আর দরকার নেই। একদম না, শুধু ফাইলটা ইমেল করে দিন, গ্যারেজে থাকা 3D প্রিন্টার সেটা প্রিন্ট করে নেবে। মেডিকেল অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করা থেকে শুরু করে ফরেনসিক প্রমাণ পুনর্গঠন সবকিছুতেই প্রযুক্তি বিপ্লব এনেছে। অভাবনীয়। আর এই ফিজিক্যাল আর ডিজিটাল জগতের মেলবন্ধনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি। আচ্ছা, টোল প্লাজায় যে ফাস্ট্যাগ ব্যবহার করা হয়, বা লাইব্রেরির বই, পশু গায়ে লাগানো ট্র্যাকার বা পাসপোর্টে যে চিপ থাকে, সেটাই তো RFID, তাই না? হ্যাঁ, এর মাধ্যমে কোনো বস্তুকে ফিজিক্যালি স্পর্শ না করে রেডিও তরঙ্গের সাহায্যে ট্র্যাক করা যায়। এর মূলত দুটো অংশ থাকে, একটা চিপ আর একটা অ্যান্টেনা।
বিষয়টা অনেকটা এরকম, গাড়ি যখন টোল প্লাজা পার হয় তখন ওপরের অ্যান্টেনা থেকে একটা রেডিও তরঙ্গ গাড়ির কাচের ফাস্ট্যাগে ধাক্কা মারে। সেই তরঙ্গের শক্তিতেই ফাস্ট্যাগের ভেতরের ঘুমিয়ে থাকা চিপটা জেগে ওঠে এবং নিজের আইডি নাম্বারটা অ্যান্টেনা বা রিডারকে ফেরত পাঠায়। একদম। আর পলকের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে টোলের গেট খুলে যায়। আর সাপ্লাই চেনেও তো এটা দারুণ কাজ করে, মানে প্রতিটি বক্স ধরে ধরে আর বারকোড স্ক্যান করতে হয় না। ঠিক বলেছেন। আর এই পুরো সিস্টেমটাকে, মানে ক্লাউড, আইওটি, 3D প্রিন্টিং, RFID থেকে আসা এই বিপুল ডেটাকে যখন বিশ্লেষণ করে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে, তখনই এন্ট্রি নেয় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চিকিৎসা ক্ষেত্রে IBM ওয়াটসনের মতো AI আজ মেশিন লার্নিং ব্যবহার করে নিজে থেকে রোগ নির্ণয় করছে। আবার ব্যবসায় কাস্টমার সাপোর্টের চ্যাটবটগুলো অবিকল মানুষের মতো উত্তর দিচ্ছে। দাঁড়ান, অপেক্ষা করুন, এখানে কিন্তু একটা বিরাট দার্শনিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কি রকম? আমরা একদম শুরুতে আলোচনার প্রথমে বলেছিলাম কম্পিউটারে কোনো আইকিউ নেই, এটা একটা বোকা যন্ত্র যে শুধু মানুষের দেওয়ার রেসিপি ফলো করে। হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু এখন আপনি বলছেন IBM ওয়াটসন নিজে মানুষের রোগ নির্ণয় করে, AI নিজে নিজে প্যাটার্ন বুঝে ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। তবে কি আমাদের সেই বোকা রাঁধুনি হঠাৎ করে নিজের রেসিপি নিজে তৈরি করতে শিখে গেল? কম্পিউটার কি শেষ পর্যন্ত তার নিজস্ব বুদ্ধিমত্তা অর্জন করে ফেলেছে? ও, খুব চমৎকার এবং গভীর একটি প্রশ্ন তুলেছেন। যদি আমরা একটু তলিয়ে দেখি, বুঝতে পারবো যে কম্পিউটারের এখনো মানুষের মতো অনুভূতি বা ইমোশন নেই। মানে নো ফিলিং? একদম। এর নিজস্ব কোনো চেতনা বা আবেগ নেই। সে বুঝতে পারে না ক্যান্সার হলে একজন রোগীর কতটা কষ্ট হয়। কিন্তু AI এবং মেশিন লার্নিংয়ের কারণে তাদের প্রোগ্রাম করা লজিক আর অ্যালগোরিদম এতই উন্নত হয়েছে যে তা এখন মানুষের বুদ্ধিমত্তাকে নিখুঁতভাবে নকল করতে পারছে। আচ্ছা, তার মানে সে আসলে শিখছে। হ্যাঁ, মেশিন লার্নিংয়ের মাধ্যমে সে লাখ লাখ পুরনো স্ক্যান রিপোর্ট দেখে নিজে থেকেই শিখে নিচ্ছে কোনটা টিউমার আর কোনটা নয়। আর RFID বা IoTর মতো সেন্সরগুলো তো ভৌত জগতের লাইভ ডেটা সরাসরি সেই AI এর মগজে চালান করেই দিচ্ছে। রাইট। অর্থাৎ সে নিজে নিজে মানুষের মতো ভাবছে না ঠিকই, কিন্তু তার কাছে এত বিশাল ডেটা এবং এত নিখুঁত বিশ্লেষণ ক্ষমতা আছে যে কাজের আউটপুটের দিক থেকে তাকে আর কোনোভাবেই সাধারণ বোকা যন্ত্র বলা যাচ্ছে না। অসাধারণ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে যদি পুরো যাত্রার দিকে একবার ফিরে তাকাই, কিভাবে শুধু যোগ বিয়োগ করতে পারা একটি বোকা বাক্স শুধুমাত্র ডেটাকে অর্থপূর্ণ ইনফরমেশনের রূপ দিয়ে আজ গ্লোবাল আউটসোর্সিং বা BPO-KPOর জন্ম দিয়েছে। হ্যাঁ। কিভাবে ক্লাউড কম্পিউটিং এবং IoTর অদৃশ্য পরিকাঠামোর ওপর ভর করে আর 3D প্রিন্টিং ও AI এর মাধ্যমে আমাদের পুরো মানব সভ্যতাকে একটা নতুন রূপ দিচ্ছে। এটা সত্যিই ম্যাজিকের চেয়ে কম কিছু নয়। ঠিক তাই। কাঁচা ডেটা থেকে শুরু করে এই গ্লোবাল কানেক্টিভিটি পর্যন্ত পুরো বিবর্তনটা প্রমাণ করে যে প্রযুক্তি এখন আর শুধু একটা সাধারণ টুল বা যন্ত্র নয়, এটি আমাদের সমাজ এবং অর্থনীতির মূল চালিকা শক্তি। একদম। তবে শেষ করার আগে যারা এতক্ষণ এই আলোচনা শুনলেন তাদের সবার জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। নিশ্চয়ই। একটু ভেবে দেখুন তো, আমাদের হাতের স্মার্ট ওয়াচ বা পরিধানযোগ্য প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের হার্টবিট মাপছে। বাড়ির স্মার্ট লক জানে আমরা কখন ঘরে ঢুকি বা বেরোই। গাড়ির ফাস্ট্যাগ ট্র্যাক করছে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, প্রচুর ডেটা তৈরি হচ্ছে। রাইট। এই সব কিছু প্রতিনিয়ত আমাদের ডেটা তৈরি করছে, আর ক্লাউডে বসে কোনো AI দিনরাত তা বিশ্লেষণ করছে। আমাদের স্বভাব, আমাদের পছন্দ অপছন্দ, আমাদের রুটিন সব কিছু ওই ডেটার মধ্যে লুকিয়ে আছে। তবে কি এমন একদিন আসতে চলেছে বা হয়তো এখনই চলে এসেছে যখন এই প্রযুক্তিগুলো আমাদের সম্পর্কে আমাদের নিজেদের চেয়েও বেশি জেনে ফেলবে? সত্যি, এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। এই অজানা ভবিষ্যতের রোমাঞ্চ আর কৌতূহল নিয়েই আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।